নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পালং শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর এই রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পালং শাকের রেসিপিটা কিভাবে বানানো হয়। পালং শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ পালং শাক। পালং শাকগুলো বাজার থেকে কিনে আনার পর শাকগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই শাকগুলোকে বেছে নিচ্ছি। সমস্ত পালং শাক বেছে নেওয়া হয়ে গেছে। এবার এই শাকগুলো কেটে নেব। এখানে আমি শাকগুলো ছুরির সাহায্যে কেটে নেব, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও ঠিক এই যেভাবে আমি ছুরির সাহায্যে কেটে নেব ঠিক ওই একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। প্রথমে এক মুঠো পালং শাক নিয়ে নিলাম, এরপরে শাকগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই পালং শাক রান্না করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হবে যে গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। সমস্ত পালং শাকগুলো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর শাকগুলো ঠিক একটু এইভাবে বড় বড় করেই কেটে নিলাম। এবার এই সমস্ত শাকগুলো এখান থেকে তুলে নেব। পালং শাকগুলো তুলে নেওয়ার পরে এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো তুলে নিলাম। এরপরে নিয়েছি একটা বড় সাইজের বেগুনটাকেও ঠিক ওই একইভাবে আলু যেরকমভাবে কেটে নিলাম ঠিক ওইভাবেই বেগুনটাকেও কেটে নেব। প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে আমি বেগুনটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনগুলো এখান থেকে তুলে নিলাম। এরপরে নিয়েছি কিছুটা শিমগুলোকে প্রথমে আমি দুপাশ কেটে নিয়ে শিমের যে শিরের অংশটা আছে সেটা বাদ দিয়ে দিলাম। এরপরে শিমগুলোকে দেখো এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত শিমগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে শিমগুলো তুলে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলও বানিয়ে নিতে পারো, তবে সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা বড়ি। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। বড়িগুলোকে এবার তেলের মধ্যে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম। এরপরে বড়িগুলো তেল থেকে তুলে নিলাম। বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আলুগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর আলু ভাজবো না। এরপরে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আর কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। সমস্ত শিম ও বেগুনগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুর সাথে শিম বেগুনগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু ও বেগুন শিমগুলো ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি। এবার এই মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মৌরিটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। মৌরিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 6 টুকরো আদা। এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলোকে ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকা দিয়ে আলুর সাথে বেগুন ও শিমগুলোকে 2 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখো শিমগুলো বেশ নরম হয়ে গেছে আর বেগুনগুলোও নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পালং শাক দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দেখো শাকগুলো বেশ নরম হয়ে গেছে আর শাক থেকে কিন্তু কিছুটা জল বেরোতেও শুরু করে দিয়েছে। এরপরে এই সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটা তেজপাতা দিয়ে দেব। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন এই তেলের মধ্যে কেটে রাখা 10 কোয়া রসুন দিয়ে দিলাম। আর রসুনটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে থেকিলে রেখে দিয়েছিলাম। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার রসুন ও পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রসুন ও পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ ও রসুনগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে তুলে রাখা পালং শাক, আলু, বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত উপকরণ 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু এই রেসিপিতে লাগে না। এরপরে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি। এবার জলের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে এটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে আমি রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও একবার নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়িগুলো আমি ভাজার পরে ছোট টুকরো করে নিয়েছি, তবে তোমরা ছোট ছোট টুকরো করে নিয়েও ভেজে নিতে পারো। সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। এরপরে বড়িগুলো ভালোভাবে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো আবারও রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। আজকে তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।